Welcome back to my channel English tutorial. This is the part 2 video of lesson 7 The Rebel Poet. আগের ভিডিওতে আমি পার্ট 1 এর চ্যাপ্টারের আগের পোর্শনটা এক্সপ্লেন করেছি আর তার সাথে বাকি এক্সারসাইজটুকুও সলভ করে দিয়েছি। সেটা তোমরা পার্ট 1 ভিডিওতে অবশ্যই দেখে নিও। তো এটা হলো পার্ট 2 ভিডিও, যেখানে আমরা বাকি অংশটুকু পড়ব আর তারপর বাকি যে এক্সারসাইজটুকু আছে সেটাও আমি তোমাদেরকে সলভ করিয়ে দেব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আঙ্কেল ওয়াহিম এন্টার্স দ্য রুম, হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তো আমরা জানি যে আগের পোর্শনে কেবল প্রীতম আর প্রীতমের ফাদারের মধ্যেই কনভারসেশন চলছিল। তো এখন আমরা নতুন একটা ক্যারেক্টার পাচ্ছি, আঙ্কেল রহিম। তো তিনি এসে এবার এই কনভারসেশনে জয়েন করছেন। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? প্রীতমের প্রশ্ন, কুমুদরঞ্জন কি নজরুলকে কবিতা লেখার জন্য ইন্সপায়ার করেছিল? ফাদার, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। তো তার বাবা প্রীতমের উত্তরে বললেন যে নজরুল কেবল কুমুদরঞ্জনের দ্বারাই ইন্সপায়ার্ড হয়নি, তার পাশাপাশি ছিল রবীন্দ্রনাথ আর পার্সিয়ান পোয়েট দুজন, একজন হাফেজ আর অন্যজন খৈয়াম। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের আন্ডারে আর্মিতে মানে সৈন্যতে ভর্তি হয়েছিল? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তো উনি 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন 1920। তো প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে এই রেজিমেন্টটা ভেঙে যায়। সো হি কেম টু ক্যালকাটা। তো তারপর তিনি কলকাতায় চলে আসেন। ফাদার, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়াস হ্যাড রাইজেন অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল। তো তার বাবা বললেন তখন যে সেই সময় সারা ভারতবর্ষ ব্রিটিশদের রাজত্বের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল। নজরুল প্রোটেস্টেড অগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। তা নজরুল তার নিজের মতো করে এই ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেজ অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। তো উনি ওনার প্রতিবাদ কীভাবে জানিয়েছিলেন না, ওনার লেখা কবিতা, কিছু রচনাবলী আর তাছাড়া তিনি কিছু গানও লিখেছিলেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তো উনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। প্রীতম বলছে আমি এত কিছু জানতামই না। ফাদার, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। প্রীতমের বাবা জানালেন যে প্রীতমের কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী এছাড়া এই দুটো কবিতা আর তাছাড়া আরও ওনার লেখা কিছু গান পড়া উচিত। দ্য ব্রিটিশ ওয়্যার afraid that Nazrul's writings could instigate the Indian freedom fighters. তো নজরুলের এই সমস্ত লেখা দেখে ব্রিটিশদের মনে ভয় হতে থাকলো যে এই তার লেখা যেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কোনো কিছু অ্যাকশান নিতে না বাধ্য করে তোলে। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? তো প্রীতম তখন জিজ্ঞেস করলো তা ব্রিটিশরা তাহলে তখন কী করলো? আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড, মানে ব্রিটিশরা তখন চিন্তিত হয়ে পড়ল। ফাদার, ইন 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু ওয়্যার হি পাবলিশড আনন্দময়ীর আগমন, আ পোয়েম। তাহলে 1922 সালে নজরুল ধূমকেতু বলে একটা ম্যাগাজিন পাবলিশ করে আর তাতে একটা কবিতা ছিল যার নাম হলো আনন্দময়ীর আগমন। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু। তাহলে হঠাৎ পুলিশেরা এসে ধূমকেতুর অফিসে এসে হানা দেয়। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। তখন সেই নজরুলকে কুমিল্লা থেকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? তারপর তাহলে কী হলো? ফাদার,
He was transferred to the Hooghly jail and there he began fasting. তারপর কুমিল্লা থেকে তাকে হুগলি জেলে ট্রান্সফার করা হয় আর সেখানে নজরুল ফাস্টিং মানে উপোস করা আরম্ভ করে। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেইনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। তাহলে উনি এইভাবে বেশ কতদিন উপোস করে ব্রিটিশদের যে অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? তো প্রীতমের প্রশ্ন, উনি ঠিক কতদিনের জন্য উপোস করেছিলেন? ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান আ মান্থ। তো উনি বললেন যে নজরুল প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে না খেয়েছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। তারপর 1923 সালের ডিসেম্বর মাসে উনি জেল থেকে ছাড়া পান। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার, নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। তো এই গল্পটা শোনার পর প্রীতম তার বাবাকে ধন্যবাদ জানালো আর বলল যে এখন এত কিছু জানার পর কারারই লৌহ কপাট গানটা ও এনার্জির সঙ্গে আর খুব আনন্দের সঙ্গে আর ভালোবাসার সঙ্গে গাইতে পারবে। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। তো সে গর্ববোধ করলো যে তার টিচার তাকে এই গানটা গাওয়ার জন্য সিলেক্ট করেছেন। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউ সিং, উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। তারপর আঙ্কেল রহিম বললেন যে চলো আমাদেরকে গানটা তুমি গিয়ে শোনাও, আমরাও তোমার সঙ্গে এই গানটা গাইব। তো এই হলো দ্য রেবেল পোয়েটের সেকেন্ড পার্ট। তো আশা করি আমি এই পোর্শনটা তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। তো চলো এবার ওয়ার্ড্রোবটা দেখে নেব। ডিসব্যান্ডেড, ব্রোকেন আপ মানে ভেঙে দেওয়া। রেবেল, পারসন হু ফাইটস এগেনস্ট অথরিটি মানে বিদ্রোহ করা। ইনস্টিগেট, আর্জ টু অ্যাক্ট কোনো কিছু অ্যাকশন নিতে বাধ্য করা। পার্টার্ড মানে ওয়ারিড মানে চিন্তিত হয়ে পড়া। রেড, সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ পুলিশের কোথাও হঠাৎ করে গিয়ে পৌঁছানোকে রেড করা বলে। ফাস্টিং, গোয়িং উইদাউট ফুড মানে না খেয়ে থাকা। জিল, গ্রেট এনার্জি মানে বিশাল এনার্জি। প্যাশন, ডিপ লাভ মানে গভীর ভালোবাসা। ওয়ার্ড্রোবের এই সমস্ত ওয়ার্ড মিনিংসগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাদের পক্ষে খুব ভালো হবে, কারণ এক্সামে কিন্তু এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শর্ট কোয়েশ্চেন হিসেবে বারবার এসে থাকে। তো যদি এই ওয়ার্ডসের মিনিংগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিতে পারো তাহলে আশা করি তোমাদের এক্সামে আনসার করতে কোনো অসুবিধা হবে না। তো নেক্সট আমরা অ্যাক্টিভিটি 3টা দেখে নেব। অ্যাক্টিভিটি 3, টিক দ্য রাইট আনসার। তো এখানে আমাদের টিক করতে হবে। নাম্বার 1, হিজ পোয়েম ইন্সপায়ার্ড দ্য ইউথ। নাম্বার এ, টু ফাইট দ্য ব্রিটিশ, টু হেল্প দ্য ব্রিটিশ, টু টক টু দ্য ব্রিটিশ। তো আমরা জানি যে ব্রিটিশের এগেনস্টে লড়াই করার জন্য তিনি যুবকদের ইন্সপায়ার করেছিলেন, তাহলে নাম্বার এ ইজ কারেক্ট আনসার। নাম্বার 2, আ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ খেয়াপাড়ের তরণী, প্রশ্ন আর বোধ। আমরা জানি খেয়াপাড়ের তরণী, তাহলে এ হবে 2-এর কারেক্ট আনসার। নাম্বার 3, নজরুল ওয়াজ কল্ড দ্য ফিয়ারি পোয়েট, দ্য রেবেল পোয়েট, দ্য ইন্সপায়ার্ড পোয়েট। তো আমরা জানি রেবেল পোয়েট, তো নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে। নাম্বার এ, নজরুল ওয়াজ বর্ন ওয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। তো এটা একদম কারেক্ট আনসার, কারণ কি যখন ব্রিটিশ রুল ছিল ভারতবর্ষে সেই সময়ে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ভারতে, তো এটা ট্রু। এই নাম্বার বি, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। তো নজরুল নাটক বা যাত্রাপালা এইসবের প্রতি আকৃষ্ট ছিলেন না, তো এটা একদম ভুল, কারণ তিনি এই সমস্ত খুব ভালোবাসতেন, তাহলে এটা ফলস হবে। নাম্বার সি, ইন স্কুল নজরুল মেড দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। তাহলে এটাও কারেক্ট আনসার, কারণ আমরা জানি কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড টিচার অফ নজরুল স্কুল। নাম্বার ডি, নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল।
নজরুল ইন্ডিয়ান আর্মিতে ব্রিটিশ রুলের আন্ডারে কাজ করেছিল, তাহলে এটা ট্রু। নাম্বার ই, নজরুল ফাস্টেড ফর 30 days। আমরা জানি উনি 1 মাসেরও বেশি সময় ধরে না খেয়েছিলেন, তাহলে 30 days হবে ফলস, বিকজ হি ফাস্টেড মোর দ্যান 30 days। তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি 5টা দেখে নেব। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, তো এখানে আমাদের যে দুটো ছক রয়েছে, ইয়ার অ্যান্ড ইভেন্ট, এখানে সাল বসবে ইয়ারের ছকগুলোতে, আর ইভেন্টে বসবে কী কী ঘটনা ঘটেছিল। তো ইন দ্য ইয়ার অফ 1910 নজরুল মেট নিবারণ চন্দ্র ঘটক অ্যাজ হিজ টিচার। নেক্সট রয়েছে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। তাহলে সেই ইন্ডিয়ান রেজিমেন্ট, বেঙ্গল রেজিমেন্ট কোন সালে ভেঙে গিয়েছিল? আমরা জানি 1920-তে ভেঙে গিয়েছিল, তাই এখানে আমাদের আনসার হবে 1920। 1922-তে কী হয়েছিল? 1922-তে নজরুল পাবলিশড আ ম্যাগাজিন নেমড ধূমকেতু, where he wrote a poem called আনন্দময়ীর আগমন। তো এটা ঘটেছিল 92-তে। নেক্সট রয়েছে নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল। নজরুল কত সালে জেল থেকে ছাড়া পায়? তো আমরা জানি সেটা হয়েছিল 1923-তে। তো 1923 আমাদের এখানকার আনসার হয়ে যাবে। নেক্সট অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? কে কে নজরুলকে পোয়েম লেখার জন্য ইন্সপায়ার করেছিল? তো আমরা জানি নট অনলি কুমুদরঞ্জন মল্লিক বাট অলসো রবীন্দ্রনাথ অ্যান্ড পার্সিয়ান পোয়েটস নেমড হাফেজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। আনসারগুলো ভালো করে শুনে তোমরা খাতায় নোট করে নিও, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। নাম্বার বি, ওয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি? নজরুলকে কেন আর্মি ছাড়তে হয়েছিল? তো আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার in 1920 the 49th Bengal regiment was disbanded. That's why Nazrul had to leave the army. Number C, in which magazine was the poem Anandamoyir Agomon published? In the magazine named Dhumketu, the poem Anandamoyir Agomoni was published. Number D, why did Nazrul start fasting? Nazrul start fasting to protest against the cruelty of British rules. তো আশা করি অ্যাক্টিভিটি 6 তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে যাব। এখানে কিছু গ্রামাটিক্যাল প্রবলেমস রয়েছে, যেমন লেটস লুক অ্যাট দ্য সেন্টেন্সেস। এতে রয়েছে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। B, he inspired the Indian youth to boldly fight for freedom. C, there he began fasting. তো এখানে যে ব্লু কালারের যে লেখাগুলো রয়েছে এগুলো কিছু ইন্ডিকেট করছে, চলো সেটা আমরা দেখে নেব। In sentence the word of sentence A, the word after tells us about the time of action. This is an example of adverb of time. After মানে পরে, যেটা কোনো সময়কে বোঝাচ্ছে, তার জন্য এটা হবে adverb of time. সেকেন্ড রয়েছে নাম্বার বি, যে সেন্টেন্স ছিল তাতে বোল্ডলি বলে ওয়ার্ডটা ছিল, তো এটা আমাদের বোঝায় ম্যানার অফ অ্যাকশন, কাজটা সে কীভাবে করেছে সাহসের সঙ্গে, তো একে বলবো আমরা adverb of manner. In the sentence C, the word there tells us about the place of action. কোনো জায়গাকে বোঝাচ্ছে, তার জন্য একে আমরা বলবো adverb of place. আমার চ্যানেলে অ্যাডভার্বের ওপর একটা সুন্দর ভিডিও রয়েছে, যেখানে আমি ডেসক্রাইব করেছি অ্যাডভার্ব কাকে বলে আর অ্যাডভার্বের ক্লাসিফিকেশনস। তো সেই ভিডিওটা যদি তোমরা দেখে নিতে পারো, আশা করি তোমাদের অ্যাডভার্ব নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিও। Activity 7A, underline the adverbs in the following sentences. Group them: adverb of manner, adverb of time,
অ্যাডভার্ব অফ প্লেস। নাম্বার 1, নাও আই উইল গো টু স্কুল। তো এখানে আমাদের অ্যাডভার্ব হলো নাও। তো নাও কি, কোনো টাইম বোঝাচ্ছে, তার জন্য আমরা এখানে নাওকে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে ফেলবো, তার জন্য আমি এই পাশে টি লিখছি। নাম্বার 2, হি স্যাট বিসাইড মি। কোথায় বসলো না, আমার পাশে। তো আমার পাশে একটা জায়গা, তার জন্য এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, তার জন্য পি লিখলাম। নাম্বার সি, হি উইল ওয়াচ আ প্লে টুমরো। তা টুমরো কবে দেখবে না, আগামীকাল, তাহলে এটা হলো টাইম, তাহলে টি লিখলাম। নাম্বার 4, শি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। সেটা কীভাবে না, ইগারলি মানে খুব আগ্রহের সঙ্গে, তাহলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার, তার জন্য আমি পাশে এম লিখছি। নাম্বার 5, দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন। তো কীভাবে যাচ্ছে না, স্লোলি, তাহলে এটাও ম্যানারকে ইন্ডিকেট করছে, তার জন্য এম হবে, অ্যাডভার্ব অফ ম্যানার। 6, উই ওয়ান দ্য ম্যাচ ইয়েস্টারডে। কবে না, ইয়েস্টারডে জিতেছি, গতকাল, তাহলে এটা টাইম, তো টি বসবে, মানে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট রয়েছে কাম হিয়ার, হিয়ার, দেয়ার, এসব থাকলে এগুলো প্লেসকে ইন্ডিকেট করে থাকে, তার জন্য পাশে আমি পি লিখছি, অ্যাডভার্ব অফ প্লেসে বসবে। লাস্ট রয়েছে আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট। কীভাবে না, গ্ল্যাডলি করব, তাহলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার। তো আশা করছি অ্যাডভার্ব তোমাদের আমি সহজভাবে বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা আমার অ্যাডভার্বের ভিডিওটা দেখে নিও, তো সেটা তোমাদের আরও বেশি হেল্পফুল হবে। লাস্ট রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কার্স। এ, ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস অ্যান্ড সংস টু ভয়েস দিস প্রোটেস্ট। নাম্বার বি, দেন লেটস হিয়ার ইউ সিং। তো দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য যে সমস্ত ওয়ার্ড ইউজ করা হয় তাদের লিঙ্কার্স বলে। তো এখানে আমরা লিঙ্কার কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 8-এ। এখানে আমাদের বক্স দিয়ে দিয়েছে, তো এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে সেন্টেন্সগুলোকে পরপর জুড়তে হবে। তো লেটস লার্ন হাউ টু পেন্ট পটস। কীভাবে একটা পটে আঁকতে হয় তো সেটা আমরা জানবো। 1, আ পট ইজ বট। সবার প্রথমে একটা পট কিনতে হবে, তাহলে সবার প্রথমে বোঝানোর জন্য আমরা অ্যাট ফার্স্ট ইউজ করব, তাহলে অ্যাট ফার্স্ট হবে নাম্বার 1, অ্যাট ফার্স্ট আ পট ইজ বট, আমাদের ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড, ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার। তারপর এটাকে আমরা জল দিয়ে ধোবো, এই তারপরটাকে বোঝানোর জন্য আমরা দেন ইউজ করব, তাহলে দেন হবে নাম্বার 2। 3-তে রয়েছে ইট ইজ ড্রাইড ইন দ্য সান। তারপর আমরা পটটাকে রোদে শুকাবো, তাহলে তার জন্য আমরা নেক্সট ইউজ করব, তাহলে নেক্সট হবে নাম্বার 3। নাম্বার 4, ইট ইজ পেইন্টেড। তারপর রং করব, তাহলে সেটা বোঝানোর জন্য আমরা সেন্টেন্স কী লিখভাবে লিখব, দেয়ার আফটার ইট ইজ পেইন্টেড। তো দেয়ার আফটার হবে আমাদের 4 নম্বর সেন্টেন্সে। আর সবার শেষে পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। তা পাত্রের ওপরটা যাতে চকচকে দেখায় তার জন্য আমরা পলিশ করব, তাহলে যেহেতু সবার শেষে করব, সবার শেষে বোঝানোর জন্য আমরা অ্যাট লাস্ট ইউজ করব, তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াবে অ্যাট লাস্ট পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। তো আশা করি লিঙ্কার্স আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমার পড়ানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর এই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।